এপাশে গতকাল 23শে জুন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে গিয়েছিলেন। তারাও কিন্তু বসে নেই। তারা পাকিস্তানের সাথে কৌশলগত এবং নিরাপত্তা বিষয় নিয়ে গভীর আলোচনা করেছেন এবং ধারণা করা হচ্ছে খুব অল্প সময়ের ভেতরে চীন এবং রাশিয়ার সাথে যেমন ইরানের কৌশলগত সামরিক চুক্তি আছে, তেমনি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হতে যাচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যে ভিন্ন মাত্রার একটা সমীকরণ তৈরি হবে, একথা বলাই যায়। এদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন হরমুজ প্রণালী কন্ট্রোল করতে পারবে না ইরান এবং সেখানে কোনো টোল থাকবে না, কিন্তু ইরান বলছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং তারা এরই মধ্যে গতকাল 23শে জুন ওমানের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং ওমান ও ইরান যৌথ বিবৃতি প্রকাশ করেছে তারা কিভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, কিভাবে হরমুজ প্রণালী থেকে টোল আদায় করবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নীতিগতভাবে তারা একমত হয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই বলা যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমেরিকার চাওয়া পাওয়ার বাইরেই অনেক কিছু চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আরেকটা বিষয় থাকবে, ইরানের ভেতরে যে F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল তার উদ্ধার করা পাইলট তিনি নাকি জানিয়েছেন যে তার বিমান যখন ভূপাতিত হয়েছিল তার আগে তিনি তার সামনে অনেকগুলো জেলিফিশের মতো ইরানি ড্রোন দেখেছিলেন। তারপরে আর কি হয়েছে তিনি বাদবাকি জানেন না। যা হোক, আশা করি এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বেশ কিছুদিন আগে সোমালিল্যান্ডের বিষয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে সোমালিল্যান্ডকে ইসরায়েল স্বীকৃতি দিয়েছে, সোমালিল্যান্ডকে নিজের আওতার ভিতরে নিয়ে নিজের নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে নিচ্ছে এবং সোমালিল্যান্ড নিয়ে তার কি কি পরিকল্পনা বিস্তারিত আলোচনা করেছিলাম। সোমালিল্যান্ডের সাথে যুক্ত আছে ভারত, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, অনেক কিছু। টার্গেট কি তাও বলেছিলাম একদম বিস্তারিত। যে ভিডিওতে সোমালিল্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিও লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আবার আজকের ভিডিও ডেসক্রিপশনেও এই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সোমালিল্যান্ড নিয়ে কি আলোচনা হয়েছিল আপনারা দেখে নিতে পারেন। তো আমি আজকে যেটা বলি, সোমালিল্যান্ডে এরই মধ্যে খবর বেরিয়েছে ইসরায়েল সেনা মোতায়েন করেছে। কত সেনা? বলা হচ্ছে 50 জন সেনা মোতায়েন করেছে, কিন্তু বাস্তবতা আমি ব্যক্তিগতভাবে বলি যদি বলা হয় 50 জন তাহলে অন্তত 500 জন, যদি বলা হয় 50 জন তাহলে সংখ্যা বেড়ে 5000 জনে চলে যেতে পারে। 50 জন দিয়ে কি করবে? আর তারা কি সীমান্ত চৌকি দিতে আসছে নাকি অ্যাডভাইজারি কোনো ডিউটিতে আসছে? বরং সোমালিল্যান্ডে কেন ইসরায়েল সেনা মোতায়েন করছে আমি সেই কথাটা ক্লিয়ারলি এখানে বলবো। আর কাদেরকে মোতায়েন করা হলো সেই কথাটা একটু আগে বলি। সোমালিল্যান্ডে মোতায়েন করা হয়েছে আফ্রিকান অরিজিন ইসরায়েলি সেনা, অর্থাৎ ইথিওপিয়া, নাইজার, এরকম বিভিন্ন দেশ থেকে যারা মাইগ্রেট করে ইসরায়েলে চলে যায় এবং ইহুদি হয়, গায়ের রং কালো, এদের যারা সেনাবাহিনীতে চাকরি নেয়, এই সমস্ত কালো বর্ণের যারা তাদেরকে এই সোমালিল্যান্ডে পাঠানো হচ্ছে। কারণ সোমালিল্যান্ডের লোকজনের গায়ের রং সব কালো, যাতে আলাদা করে কেউ না বুঝতে পারে যে এইটা ইসরায়েলি আর এইটা সোমালিল্যান্ডের। সোমালিল্যান্ডে যখন ইসরায়েলি সেনা মোতায়েন করছে, সোমালিল্যান্ডের সকল সরকারের অনুমোদন নিয়ে এই মোতায়েনটা হয়েছে, কিন্তু সেখানকার জনগণ কি চাইছে সেটাও একটা দেখার ব্যাপার। এবং সেখানে কিন্তু হয়তো ইসরায়েল বিরোধী কোনো শক্তি যদি সোমালিল্যান্ডের ভেতরে ঢুকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কোনো তৎপরতা চালাতে চায়, তাহলে সহজেই ইসরায়েলিদের সাধারণ গায়ের রং যেটা ফর্সা, এই ফর্সা গায়ের রং ওলা সেনা মোতায়েন করলে সহজেই চেনা যাবে যে এটা ইসরায়েলের আর এটা সোমালিল্যান্ডের। এই জন্য সোমালিল্যান্ডের মানুষের চেহারা যেমন, গায়ের রং যেমন, তেমন চেহারা তেমন গায়ের রং কালো, এইরকম লোকজনকে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য হিসেবে মোতায়েন করছে। পলিসি, তাদের বুদ্ধি এবং চালাকিটা দেখুন। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রসঙ্গে আমি আরো কিছু কথা জানাই।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছে মুসলমান, নাম আব্দুর রহমান। এই 1-1.5 সপ্তাহ আগে তিনি ইসরায়েল সফর করে এসেছেন এবং সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে ইসরায়েল। সোমালিল্যান্ড কোথা থেকে আসলো? আমরা সবাই জানি সোমালিয়া। সোমালিয়া একটা আফ্রিকার দেশ। এই আফ্রিকার একটা অংশ, একেবারে সোমালিয়া হচ্ছে ভারত মহাসাগরের উপকূল জুড়ে লম্বা একটা দেশ, একদম লোহিত সাগরের কোণা পর্যন্ত চলে এসেছে। বাবাল মান্দেব প্রণালীর কোণা পর্যন্ত এই সোমালিয়ার ভূখণ্ড। সেখান থেকে বামে একটু সিংহের মতো লম্বা করে চলে গেল আরো পশ্চিম দিকে। এই যে লম্বা করে সিংহের মতো যে চলে গেল, এই অংশটাই হচ্ছে এখন সোমালিল্যান্ড। সোমালিয়া থেকে এটাকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখানকার জনসংখ্যা 63 লাখ, আয়তন 1,37,000 বর্গ কিলোমিটার। তো এই সোমালিল্যান্ডের অবস্থান কোথায়? একদম লোহিত সাগরের কুল ঘেঁষে। মূল টার্গেটটা কি? ইসরায়েল কেন তাকে স্বীকৃতি দিচ্ছে এবং অর্থ করি এত এত সুবিধা, তার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক কেন করছে? মূল টার্গেট হচ্ছে ইসরায়েল সেই জর্ডানের ওপাশে মিশরের কাছে অনেক দূর। সেখান থেকে এই বাবাল মান্দেব প্রণালী, ভারত মহাসাগর, ইরান, ইয়েমেন, এই দিকটা কন্ট্রোল করা কঠিন। আপনারা সবাই জানেন গাজা এবং লেবানন যুদ্ধের সময় কিন্তু ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে লড়াই করেছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ইয়েমেনের বিরুদ্ধে যদি ইসরায়েলকে কার্যকর ব্যবস্থা নিতে হয়, তাহলে এই সোমালিল্যান্ডে যদি তাদের অবস্থান থাকে সহজ। সোমালিল্যান্ডের অপোজিটেই আপনার ইয়েমেন। লোহিত সাগরের দক্ষিণ পাড়ে হচ্ছে সোমালিল্যান্ড, লোহিত সাগরের উত্তর পাড়ে হচ্ছে ইয়েমেন। তো এই বাবাল মান্দেব প্রণালী, ভারত মহাসাগর, লোহিত সাগর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনীতি এবং চলমান সংঘাত তাতে। হরমুজ প্রণালী যেমন বন্ধ করে দিলে বিশ্বের তেল প্রবাহ বন্ধ হয়ে যায়, বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্ধ হয়ে যায়, তেমনি বাবাল মান্দেব প্রণালী বন্ধ করে দিলে ভারত মহাসাগরে আসা, সুয়েজ খাল থেকে লোহিত সাগরে ভারত মহাসাগরে আসা খুব কঠিন। আবার ভারত মহাসাগর থেকে বাবাল মান্দেব প্রণালী হয়ে লোহিত সাগর হয়ে সুয়েজ খাল দিয়ে আটলান্টিক মহাসাগরে যাওয়া কঠিন। তার মানে বাবাল মান্দেব প্রণালী হরমুজ প্রণালীর মতোই আর একটা গুরুত্বপূর্ণ প্রণালী। এই প্রণালীর গুরুত্বপূর্ণ কন্ট্রোল হচ্ছে আপনার ইয়েমেনের হুতিদের হাতে। হরমুজ প্রণালী ইরানের হাতে, বাবাল মান্দেব প্রণালী হুতিদের হাতে, কার্যত দুটো ইরানের কন্ট্রোলে। এই জায়গা থেকে বাবাল মান্দেব প্রণালীকে, লোহিত সাগরকে মুক্ত রাখার জন্য ইসরায়েল সোমালিল্যান্ডে সেনা মোতায়েন করলো। মূল টার্গেট হচ্ছে এটা। এছাড়া ইরানের সাথে যে সংঘর্ষ, সেই সময় কিন্তু সোমালিল্যান্ডের বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি ব্যবহার করেছে ইসরায়েল। খবরগুলো খুব তখন ফ্ল্যাশ হয়নি, আমি এ প্রসঙ্গে একটা ভিডিওতে কথা বলেছিলাম। সেই সোমালিল্যান্ডে এখন আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে অনুমোদন নিয়ে সেনা মোতায়েন করছে ইসরায়েল। টার্গেট ইয়েমেনের হুতি এবং ইরান। তার মানে মধ্যপ্রাচ্যে আবার নতুন এবং চূড়ান্ত একটা খেলায় লিপ্ত হতে যাচ্ছে ইসরায়েল। মোটামুটি ভাবে তাদের আচার আচরণ, কর্মকাণ্ড, ভাবসাব দেখে মোটামুটি পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জায়গায় ইরান কি করবে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ ইসরায়েল বিরোধী তারা কি করবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে আমি গতকাল 23শে জুন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেছেন, সেই প্রসঙ্গ আলোচনা করি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে গেছেন, গতকাল একদিনের সফর করেছেন এবং তিনি সেখানে কতটা গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে সম্মান অভ্যর্থনা পেয়েছেন সেটা আমরা গণমাধ্যমের কল্যাণে কম বেশি দেখেছি। এই সফরে গিয়ে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনেটের চেয়ারম্যান, জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী সবার সাথে এবং সেনা প্রধানের সাথে আলাদা বৈঠক করেছেন এবং সেখানে মূলত পাকিস্তানের সাথে ইরানের কৌশলগত এবং নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা হয়েছে। আমি এখানে আবারও বলি, এই আলোচনাটা বেসিক্যালি হয়েছে চীনের সাথে এবং রাশিয়ার সাথে ইরানের যেমন কৌশলগত চুক্তি আছে, সম্পর্ক আছে, এইরকম একটা সম্পর্ক পাকিস্তানের সাথেও হবে ইরানের বর্তমান প্রেক্ষাপটে। সেই রকম একটা আলোচনা এবং তৎপরতা চলছে। এই তৎপরতা কেন? আমরা সবাই জেনেছি
ইসরায়েল কিন্তু পাকিস্তানকে টার্গেট করে রেখেছে, আবার তুরস্কের সাথেও কিন্তু তার একটা টানা পড়ে ইদানিং যাচ্ছে। তুরস্কের ব্যাপারটা বাদ দিলেও পাকিস্তানকে কিন্তু দুই চোখে দেখতে পারে না ইসরায়েল। তারা জানে পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ বড় শত্রু। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতকে শত্রু মনে না করলেও পাকিস্তানকে কিন্তু ইসরায়েল শত্রু মনে করে, যেমনটি শত্রু মনে করে ইরানকে। এইরকম একটা জায়গা থেকে যখন ইসরায়েল পাকিস্তান বিরোধী অবস্থান করছে, জোট গঠন করছে ভারত, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত এদের সাথে মিলে, তখন ইরান এবং পাকিস্তান কিন্তু একটা জোট হতে যাচ্ছে এবং মূল টার্গেট ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যাতে ইসরায়েলের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা আছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, পুরো মধ্যপ্রাচ্যের কন্ট্রোলটা তাদের হাতে নেওয়া, এইটা যদি ঠেকাতে হয় তাহলে পাকিস্তান এবং ইরানের যদি একটা কৌশলগত চুক্তি থাকে, সম্পর্ক থাকে, তাহলে এটা সহজেই ঠেকানো সম্ভব। এই জায়গা থেকে পাকিস্তান এবং ইরান কিন্তু আলোচনা করছে বলে আমরা আশা করতে পারি, ধারণা করতে পারি। এই জায়গায় কাতারের সাথে, সৌদি আরবের সাথে পাকিস্তান এবং ইরানের সম্পর্কটা কিরকম হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার বিশ্বাস যা পরিস্থিতি, যেভাবে যা তৎপরতা চলছে, তাতে খুব দ্রুতই আঞ্চলিক একটা আলাদা জোট গঠন করবে। ইসরায়েল যতই মধ্যপ্রাচ্যে তার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করুক, এই জোট সেটা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমার কাছে তাই মনে হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যে কথা বলছেন তা নিয়ে কিন্তু বিরাট একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই অনিশ্চয়তাটা কি? আমেরিকা এবং ইরানের ভেতর যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা বাস্তবায়ন করা যাবে কিনা, এই সমঝোতা বাস্তবায়নের ভিত্তিতে ইরানের সাথে আমেরিকার চূড়ান্ত চুক্তি হবে কিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটো ব্যাপারে ভিন্ন কথা বলছেন। ইরান যা বলছেন তার সাথে মিলছে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শন করার জন্য ইরান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ইরানে ঢুকতে দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। ইরান বলছে এই নিয়ে কোনো আলোচনাই হয়নি। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে হরমুজ প্রণালী। ইরান বলছে যে এই 60 দিন পরে ইরান কন্ট্রোল করবে এবং সেখান থেকে একটা ফি নেবে। আমেরিকা বলছে কোনো ফি থাকবে না, যদি টোল নিতে হয় তাহলে আমেরিকা নেবে। যাই হোক, তো অথচ গতকাল ইরানের প্রতিনিধি দল, স্পিকার বাকের কলিবাব এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কিছু কর্মকর্তা, ইরানি কর্মকর্তা ওমান সফর করেছেন এবং ওমানের সুলতানের সাথে, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের বৈঠক হয়েছে। বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে এই হরমুজ প্রণালী কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে কি করা হবে না হবে, এই সম্পর্কে বেশ কিছু বিষয়, তথ্য তুলে ধরা হয়েছে যৌথ বিবৃতিতে, সংবাদ সম্মেলনে। সেখানে বলা হয়েছে যে ইরান এবং ওমান এই হরমুজ প্রণালী কন্ট্রোল করবে। এই কন্ট্রোল করার ক্ষেত্রে কি কি করবে এই ব্যাপারে তাদের ভিতরে আলোচনা হয়েছে এবং তারা একমত হয়েছে অনেক কিছুতে। কেমন? তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা কন্ট্রোল ইরানে থাকবে না, একদম আগের মতো মুক্ত থাকবে, আর ইরান ওমান বলছে যে না, তারা কন্ট্রোল করবে। তাহলে তো দুই পক্ষের কথা দুই রকম হলো। আসলে বাস্তবতা কি এবং এই ঘটনায় কি দুই পক্ষের ভেতরে আবার ফাটল ধরবে এবং চুক্তি এবং সমঝোতা কি ভেঙে যাবে, এই প্রশ্ন কিন্তু আসছে। সুপ্রিয় দর্শক, শেষ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, বেশ ইন্টারেস্টিং বটে। আমরা সবাই জানি এই যে গত 40 দিনে যে যুদ্ধটা হয়ে গেল, এই যুদ্ধের সময় ইরানের ভেতরে, ইরানের খুজাস্তান প্রদেশে একটা মার্কিন F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। এই যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারের নামে অনেক ঘটনা ঘটেছে। ওই যুদ্ধ বিমানে একজন পাইলট এবং একজন গানম্যান ছিল। গানম্যান মানে ওয়েপন অফিসার। তো পাইলটকে উদ্ধার করা হয়েছে বলছে, আমেরিকা দাবি করছে, আসলে তাকে কোনোদিন পর্যন্ত দেখায়নি, কোনো কিছু না। এখন খবর এসেছে যে সেই পাইলট নাকি বলেছেন যে বিমান বিধ্বস্ত হওয়ার আগে তিনি জেলিফিশের মতো ড্রোন দেখেছিলেন। ইরান যে ড্রোন পাঠিয়েছে সেই ড্রোন জেলিফিশের মতো এরকম করতে 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 আসে। সেই ড্রোন পাইলট বলছেন যে একটা বড় ড্রোন দেখছি, তার সাথে তার নিচে অনেকগুলো ড্রোন, ছোট ছোট ড্রোন ঝুলেছিল এবং পায়ের মধ্যে দেখা ছিল, মনে হচ্ছিল জেলিফিশের পা। যাই হোক, এই ঘটনায় মার্কিন গোয়েন্দারা অবাক হয়ে যাচ্ছেন, বিস্মিত হচ্ছেন। তারা বলছেন যে জেলিফিশের মতো ড্রোন কিভাবে সম্ভব, এটা কি দেখলো আমাদের এই পাইলট? নাকি তিনি যুদ্ধ পরিস্থিতিতে বিপদে পড়ে আসলে উল্টাপাল্টা কিছু দেখেছে, ভুল বলছে? এখন একটা কল্পিত কোনো চিত্র, ছবি তিনি বর্ণনা করছেন কিনা। আবার গোয়েন্দারা বলছেন এটাও
যে এই রকম যদি কোনো ড্রোনের কথা থেকে থাকে তাহলে আমাদের কাছে তো এইরকম কোনো খবর নেই। ইরানের হাতে কি কি ড্রোন আছে এর খোঁজ খবর তো আমাদের কম বেশি সব আছে, কিন্তু এই রকম নতুন কোনো ড্রোনের খবর তো আমাদের কাছে নেই, তথ্য নেই। তাহলে কি ইরান নতুন কোনো প্রযুক্তি ওই সময় টেস্ট করলো? এই প্রশ্ন আসছে। আসলে কি হয়েছে হয়তো আরো কিছুদিন পরে জানা যাবে। হয়তো ইরানের পক্ষ থেকে এড়িয়ে কোনো বক্তব্য দেওয়া হবে, অথবা ওই পাইলট অথবা আমেরিকার গোয়েন্দারা আরো কিছু বলবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। তবে একথা ঠিক যে ড্রোন শিল্পে পৃথিবীতে ইরান যে কতটা এগিয়েছে তা আমরা কম বেশি বুঝতে পারছি। সেক্ষেত্রে ইরানের ড্রোন শিল্প আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য একটা বড় আতঙ্কের কারণ হয়ে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই। আর যদি এই সত্যি সত্যি জেলিফিশের মতো কোনো ড্রোনের অস্তিত্ব থেকে থাকে ইরানের সামরিক ভান্ডারে, তাহলে তা ইরানকে যেমন শক্তিশালী করবে, তেমনি তার শত্রুপক্ষকে ভীষণ আতঙ্কগ্রস্ত করে তুলবে, এটাও ঠিক। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করতে চাই এখানেই। যাওয়ার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সোমালিল্যান্ড সম্পর্কে। এই যে একটা মুসলিম ভূখণ্ড, সেখানে ইসরায়েলি সেনা মোতায়েন করলো এবং মূলত ইয়েমেন আর ইরানের মতো দেশকে তারা ইয়েমেন আর ইরানের মতো দেশকে তারা মোকাবেলা করতে চায়। এই মুসলিম ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে, আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।